হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ। এই জেদের বশে তিনি যে কাজ করছেন তার জন্য ভুক্তভোগী কিন্তু তৃণমূল নয়, তার জন্য ভুক্তভোগী আমি, আপনি, এমনকি আমাদের বাড়ির ছোট ছোট শিশুগুলো। নমস্কার বন্ধুরা, কদিন আগেই বারবার খবরে আসছিল না, কলকাতার অমুক জায়গায় বহুতল হেলে পড়েছে, তারপরে পুরসভার ফিরহাদ হাকিম বলছেন কি হয়েছে না হয়েছে কোথায় কেন। রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন হেলে পড়েছে। হ্যাঁ বন্ধু, ঋণের দায়ে হেলে পড়েছে। আর সেটা রাজ্যের বাজেট বক্তৃতায় চেপে যাওয়া হয়েছে। বক্তৃতায় বলাই হয়নি কত টাকা ঋণ এবং সে ঋণের পরিমাণ কোথা থেকে কোথায় পৌঁছেছে। আজ আপনাদের খুঁটিনাটি সেই তথ্যগুলো জানাবো, সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর তথ্য। কিন্তু সেটা শোনার আগে আপনাদের কাছে অনুরোধ, অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। বিনা খরচে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনে চাপ দিন, নিয়মিত নোটিফিকেশন পাবেন। লাইক দিন, কমেন্ট করুন। শুনুন পিনাক কি বলছেন। বন্ধুরা, ধার কখন নিতে হয় আমরা সবাই জানি। যখন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তখন ধার করে সংসার চালাতে হয়। কিন্তু সেই ধারের পরিমাণটা যদি এমন হয় যে সেটাকে শোধ করা যাচ্ছে না, তখন কি হয়, আরো একটা ধার করতে হয়। কারণ যিনি ধার দিয়েছেন তিনি তো শোধ না করলে মেনে নেবেন না, আসল দিতে হয়, সুদ দিতে হয়। তখন বিষয়টা এমন দাঁড়ায়, যারা ধার করতে করতে ধারের কর্জে যারা ডুবে যান তারা কি করেন, একটা গর্ত করা হয়েছে ধরুন, সেই গর্তটা বোঝাতে তারা আরেকটা গর্ত করেন, সেটাকে বোঝাতে আরেকটা গর্ত করেন। এই করতে 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 গর্তের পর গর্ত হয়ে যায়, কোনো গর্ত বোঝানো যায়। 2011 সালে যখন রাজ্যে পরিবর্তন এলো, তৃণমূল সরকার ক্ষমতায় এলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বারবার বলতেন একটা কথা। তার আগে বামফ্রন্ট জমানায় অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী প্রতি বছরই বলতেন আমি ঘাটতি শূন্য বাজেট করেছি। সেটা হয় না, তিনি বলতেন যতটা আয় ঠিক ততটাই ব্যয় হচ্ছে, কিন্তু সেটা যে হতো না। সেটা 2011 সালে বামেরা বিদায় নেওয়ার পরে জানা গেল রাজ্যের ঋণের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা, 1,97,000 কোটি টাকার মতো একটা ঋণ রেখে বামেরা চলে যায়। তখন মুখ্যমন্ত্রী বারবার বলতেন এই যে ঋণের বোঝা দিয়ে গেছে বামেরা, 34 বছরের বাম শাসনের যে ঋণের আসল সুদ শোধ করতে করতে আমরা পেরে উঠছি না, তারপরেও এত করছি এই এত করছি বলতে বলতে 2 দফা এবং এবারের আরো 4টে বছর কেটে গেছে। এই 14 বছরে রাজ্যের ঋণের পরিমাণ আমি সবটা বলবো, ঋণের পরিমাণ কোথায় গেছে তাতে আপনারা ভয় পেয়ে যাবে। কিন্তু তার আগে ওই যে বিষয়টা বলছিলাম না, ঋণটা কেন হয়েছে। এবারেও রাজ্য সরকার যখন বাজেট ঘোষণা করেছে না, এই বাজেটের 2টো দিক আছে, একটা রাজনৈতিক দিক আর একটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ। প্রথম রাজনীতিটা বলি। লোকসভা নির্বাচনে দেখা গেল যে শহরাঞ্চলে তৃণমূলের তুলনায় বিজেপি ভালো ফল করেছে। সুতরাং আগামী বিধানসভায় যদি তৃণমূলকে আরো বেশি আসন নিয়ে ফিরে আসতে হয়, তাহলে গ্রামে আরো বেশি করে যেতে হবে, গ্রামের ভোট আনতে। তাই এবার যে বাজেট হলো, ভোটের বাজেট, কারণ 2026 সালের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে গ্রামের দিকে নজর দেওয়া হয়েছে। খুব ভালো কথা, গ্রামের উন্নয়ন তো দরকার, কিন্তু সেই উন্নয়নটা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জেদের বসে কয়েকটি প্রকল্প নিয়েছেন। কি প্রকল্প? কেন্দ্র 100 দিনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তাদের অভিযোগ রাজ্য সরকার ঠিকমতো হিসাব দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, হিসাবটা না দিয়ে তিনি কর্মশ্রী প্রকল্পের নামে 50 দিনের কাজ দেওয়ার কথা বললেন, এবং সেটা বাজেটে রয়েছে, গ্রামের মানুষকে কাজ দেওয়া হবে। কিন্তু কেন্দ্রের সঙ্গে কোন একটা রাজ্যের লড়াই তো অক্ষমের লড়াই, বামনের চাঁদ ধরতে যাওয়ার মতো লড়াই, সেইটা করতে যাওয়া হচ্ছে। একই সঙ্গে সড়ক নির্মাণ, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, তারও হিসাব নিয়ে গোলমাল আমরা করবো না। আবাস যোজনা, তারও আমরা
কেন্দ্রীয় সরকারের টাকা ঠিক মতো হিসেব দেওয়া যায়নি, কারা উপভোক্তা সেই নিয়ে সে তালিকা নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ, তার জন্য ব্যবস্থা নেওয়া, ঠিকঠাক হিসেব দেওয়া, সেটা করবো না, আমরাই বাংলার বাড়ি প্রকল্প করবো, তার জন্য টাকা দিচ্ছি। এই যে জেদ, এই জেদের বশে তিনি যে কাজ করছেন তার জন্য ভুক্তভোগী কিন্তু তৃণমূল নয়, তার জন্য ভুক্তভোগী আমি, আপনি, এমনকি আমাদের বাড়ির ছোট ছোট শিশুগুলো। আজকে এই রাজ্যে যদি কোনো শিশুর জন্ম হয়, সেই শিশুর মাথায় থাকে 70,000 টাকার ঋণ। হ্যাঁ বন্ধু, আমি আপনাদের পরিসংখ্যান দিয়ে সেটা বোঝাবো। আমি বোঝাবো কিভাবে রাজ্য ঋণের দায়ে জর্জরিত হয়ে চলেছে। দেখাবো আপনাদের একটা পরিসংখ্যান, কেন ঋণ বাড়ে। দেখুন, জিএসডিপির নিরিখে একটা রাজ্য কত শতাংশ ঋণ করছে সেটা দেখে বোঝা যায় রাজ্যের আর্থিক হাল কি। ভারতের যে কোনো অঙ্গরাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের হাল যে খারাপ সেটা নীতি আয়োগ আগেই বলেছে। আমরা ডাক্তারের কাছে গিয়ে যদি বলি একটা মানুষ চলে ফিরে বেড়াচ্ছে কিন্তু তার মধ্যে কোনো রোগ বোঝা যাচ্ছে না, কিন্তু ডাক্তার যখন তাকে প্রেসক্রাইব করেন যে আপনি এতগুলো টেস্ট করে আসুন, তখন যে প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্টে দেখা যায় তার সুগার বেড়ে গেছে, প্রেশারটা নেমে গেছে, অমুকটা কম, ভিটামিন ডি কম। ঠিক তেমন করে রাজ্যের যে পরিসংখ্যান আমি পেয়েছি তাতে দেখা যাচ্ছে রাজ্যের আর্থিক স্বাস্থ্য খুবই খারাপ। আপনাদের দেখাচ্ছি আমি, দেখুন জিএসডিপিতে রাজ্যের ঘাটতি এটা ছিল গত বছর, সেটা 2024-25 অর্থবর্ষে 36.88%। আর 2025-26 অর্থবর্ষে রাজ্য যেটা মনে করছে তার যে আয় হবে এবং সেই তুলনায় যা ঋণ করতে হবে সেটা 37.98% বেড়েছে। মনে রাখবেন, এই যে ঋণের পরিমাণ জিএসডিপির নিরিখে বাড়া সেটা 0.1% হলেও রাজ্যের জন্য ভালো নয়। আমি বলেছিলাম যে রাজ্য, দেখুন রাজ্য প্রতিবারই ঠিক করে যে আমরা এত টাকা ঋণ নেব, তাহলে আমার মোট ঋণ এই দাঁড়াবে, কিন্তু তাতে কাজ হয় না। অন্তত গত বছরের বাজেট আর এবছরের রাজ্য বাজেটকে যদি পর্যালোচনা করা হয়, পাশাপাশি রাখা হয়, তাহলে স্পষ্ট বোঝা যাবে। এই দেখুন, গত বছর রাজ্য ঠিক করেছিল যা, তাতে বছরের শেষে 6,93,231 কোটি টাকা ঋণ থাকার কথা। মনে রাখবেন, বাম আমলে 1,97,000 টাকা, সেখান থেকে 6,93,000, ঠিক আছে, 300 গুণ বৃদ্ধি হওয়ার কথা ছিল। কিন্তু বছরের শেষে যে সংশোধিত যে রিপোর্ট তাতে দেখা গেছে রাজ্যের ঋণ দাঁড়িয়েছে 7,06,531 কোটি টাকা। এরপরেও রাজ্য ঠিক করেছে এই যে আগামী বছর তাতে আরো ঋণ নেওয়া হবে। এই যে এপ্রিল থেকে যে অর্থবর্ষ শুরু হবে এবং তাতে 7,71,670 কোটি টাকা ঋণ দাঁড়াবে। এটাও বাড়তে পারে, কারণ গত বছরের দেখা যাচ্ছে যে হিসাব, তাতে দেখা যাচ্ছে যে যা ভাবা হয়েছিল তার থেকে বেশি ঋণ নিতে হয়েছে, এবার তা আরো বাড়বে। মানে বিষয়টা গিয়ে 8 লক্ষ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে বাম আমলের সঙ্গে যদি তুলনা করি, আমি বাম আমলের ভালো বলছি না, সে সময় তো মিথ্যা ঘাটতিহীন বাজেট হতো। এখন বলে কই বাজেট হয় যে ঘাটতি আছে, কিন্তু ঋণের পরিমাণটা গিয়ে দাঁড়াবে 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি। আর সেটা যখন হবে আগামী অর্থবর্ষের পর, আপনার বাড়িতে যে শিশু জন্ম নেবে বন্ধু, আমার বাড়িতে যে শিশু জন্ম নেবে, আমাদের আত্মীয় পরিজনদের যে নাতি নাতনি হবে, তাদের মাথায় 80,000 টাকার দেনা থাকবে। আসলে না, আমরা বড় বোকা, আমরা ভাবি যে সরকার এই টাকা দিচ্ছে, ওই টাকা দিচ্ছে, কন্যাশ্রী, সবুজ সাথী, ট্যাবের টাকা। আসলে এই সব টাকা তো আমাদেরই টাকা। আবার সরকার ঋণ করে আমাদের দিচ্ছে, সে ঋণ শোধ হবে আমাদেরই টাকা, সে ঋণের আসল আমরা দেবো, সুদও আমরা দেবো। আর তার ফলে যদি রাজ্যের বেহাল দশা হয়, আসলে তো রাজ্যবাসীর বেহাল দশা হবে। আমি জানি যে লক্ষ্মীর ভান্ডার খাতে টাকা বাড়াতে হবে, কারণ লক্ষ্মীর ভান্ডার ভোট দেয়। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তার কাছে দুধের গাই দুটি।
একটি দুধেল গাইয়ের নাম সংখ্যালঘু ভোট, অপরটির নাম মহিলা ভোট। এই দুই দুধেল গাইয়ের দৌলতেই তিনি ক্ষমতায় থাকতে চান, 2026 সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসতে চান। তার জন্য তিনি সেইভাবে সাজিয়ে বাজেট করেছেন। সেই সঙ্গে জেদের বসে কিছু খরচ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট নিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি যে কোন কোন খাতে রাজ্য সরকার এবার বাজেট বরাদ্দ কমিয়ে দিল। অবাক হবেন না, কিন্তু অদ্ভুত বিষয়। দেখুন, এখানে দেওয়া আছে কোন কোন প্রকল্পে কত বরাদ্দ হয়েছে। এই গ্রাফিকে এটাও দেখানো হচ্ছে যে গত বছরে গত অর্থবর্ষে কত বরাদ্দ ছিল, এবার কত বরাদ্দ হয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার গতবার ছিল 14,400 কোটি, এবার হয়েছে 26,700 কোটি। কিন্তু সবই বেড়েছে। অদ্ভুত বিষয়, স্বাস্থ্য সাথী তাতে গতবার ছিল 2,765 কোটি, সেটা কমিয়ে করা হয়েছে 1,858 কোটি। কেন? রাজ্যে স্বাস্থ্য সাথীর প্রয়োজন কি কম হবে? কন্যাশ্রী ছিল 1,374 কোটি, কমিয়ে করা হয়েছে 803 কোটি। তাহলে কি রাজ্য সরকার ধরে নিয়েছে আগামী অর্থবর্ষে সরকারি স্কুলে কন্যাশ্রীরা কম যাবে, ছাত্রীর সংখ্যা কমবে? রূপশ্রী গত বছরে ছিল 704 কোটি টাকা, আগামী বছরের জন্য বরাদ্দ 685 কোটি টাকা। সবুজ সাথী সাইকেল দেওয়া হয়, ছেলে মেয়ে মানে ছাত্রছাত্রী সবাইকেই দেওয়া হয়। সেখানে বাজেট বরাদ্দ গতবার ছিল 514 কোটি, এবার সেটা কমিয়ে করা হয়েছে 493 কোটি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন, শিক্ষাক্ষেত্রে এমনিতেই রাজ্যের শিক্ষার যে অবস্থা, অধিকাংশ স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো নেই, শিক্ষক নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই কারো চাকরি যে কতজনে যাবে তখন বলা উচিত নয়, এটা আদালতে বিচারাধীন রয়েছে। যদি হয় তাহলে কি অবস্থা হবে? মানে বহু স্কুল শিক্ষক শূন্য হয়ে যাবে, পরিকাঠামো ভেঙে পড়েছে। এরপরেও রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে বাজেটটা সেভাবে বাড়ালোই না। উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডার এবং সংখ্যালঘু উন্নয়ন। রাজ্যে 600 মাদ্রাসা তৈরির কথা বলা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, আমি আগে যে কথা বলেছি, দুধেল গাই, দুটি দুধেল গাই, মুসলিম ভোট, মহিলা ভোট, ময় মুসলিম, ময় মমতা, ময় মহিলা, 3 ময়ের চক্রে রাজ্যের অবস্থা খারাপ। তাই চতুর্থ একটি ময়ের উপর বেশি নির্ভর করতে হচ্ছে, সেটা হচ্ছে মদ বিক্রি। এবছর মদ বিক্রি করে লাভ, শুধু মদ নয়, আবগারি দপ্তর যা যা বিক্রি করে নেশাদ্রব্য, তার থেকে লাভের লক্ষ্য 22,500 কোটি টাকা করা হয়েছে। বন্ধু, আরো একটা বিষয় আপনাদের বলবো, যে কদিন আগে যে BGBS বা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, সেখানে অনেক শিল্পপতিদের সামনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় গলা করে বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে MSME-তে এই রাজ্যে 1,30,00,000 চাকরি হয়েছে। যদিও এটা নিয়ে প্রশ্ন আছে, এই রাজ্য থেকে এত মানুষ বাইরে কাজ করতে যায়, শ্রমিকের কাজ, মেয়েরা আয়ার কাজ করতে অন্য রাজ্যে যায় কেন যদি MSME-তে এত চাকরি হয়ে থাকে? এটা তো ঘটনা যে রাজ্যে বড় উৎপাদন শিল্প হয়নি, যেখান থেকে সত্যি করে শ্রমিকের চাহিদা তৈরি হয়, কর্মসংস্থান হয়, সেটা হয়নি। এমনকি দাদা সৌরভ গাঙ্গুলিও কথা দিয়ে কথা রাখতে পারেননি এখনো পর্যন্ত। 1.5 বছর হয়ে গেছে, কিন্তু তিনি শিল্পের ঘোষণা করেছিলেন 17 সেপ্টেম্বর 2023 করেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এবছর ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য যে বরাদ্দ, বাজেট বরাদ্দ, সেটা কমিয়ে দেওয়া হলো কেন? যদি ক্ষুদ্র মাঝারি শিল্প সত্যি রাজ্যে এত কর্মসংস্থান দিয়ে থাকে, তবে সেখানকার বাজেট বরাদ্দ কমানো হলো কেন? তার মানে সেখানে ভোট নেই, সেখানে শ্রমিক নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেখানে ভোট সেখানে বরাদ্দ। মহিলা, সংখ্যালঘু উন্নয়ন, চিন্তা হবেই, ভয় লাগবেই। প্রতিটি মানুষের মাথায় এখন 70,000 টাকার ঋণ, যেটা আগামী 1 বছর বাদে 80,000 টাকা হতে চলেছে। আমি জানি না এরপরে রাজ্যে যদি পালা বদল হয়, অন্য কোনো দল সরকারে আসে, তারা রাজ্য চালাতে পারবে কিনা।
এই আলোচনা কেমন লাগলো জানাবেন, মন্তব্য করবেন, লিখবেন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের।